মস্ত বড় দরজাটার সামনে দাঁড়িয়ে পাহারাদার রাঘব বলে উঠল, না সাধু বাবা, যাই হয়ে যাক না কেন, আপনাকে ওই দরজার ওপারে যেতে দেওয়ার জন্য বারণ আছে। জমিদার মশাই নিজেই আমাকে বলেছেন আমি যেন আপনাকে যেতে না দিই। রাঘবের কথা শুনে সাধুর দুটো চোখ যেন আগুনের মতো জ্বলে উঠল। হাতের লাঠিটাকে মাটির উপরে একবার শব্দ করে ঠুকে সেইটা নামিয়ে রেখে সাধু বলল, তুই জানিস আমার নাম কালেশ্বর। আমাকে আটকাবি? এত বড় তোর ক্ষমতা? পাহারাদার রাঘব মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। কালেশ্বর আরেকবার সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করতেই রাঘব আবার তার হাতের লাঠিটা মাটির উপরে ঠুকে বলল, আমি সামান্য পাহারাদার সাধু বাবা, আপনাকে আটকাবার মতো কোনো ক্ষমতাই আমার নেই। সে চেষ্টাও আমি করতাম না যদি না উপর থেকে আমার হুকুম থাকতো। আপনাকে দরজার উপরে যেতে দেওয়া যাবে না। আপনি আমায় ক্ষমা করুন সাধু বাবা। রাঘবের মাথা নিচু করে থাকা অবস্থার দিকে তাকিয়ে সাধু বাবার রাগটা কি করে যেন প্রশমিত হয়ে এলো। রাঘবের কাঁধে একটা হাত রেখে তিনি বললেন, তোর প্রভু সেবায় আমি সন্তুষ্ট হয়েছি। জমিদার আমায় কেন দরজার ওপারে যেতে দিচ্ছেন না সে কথা তুই যদি জানতি তাহলে তুই আমায় বারণ করতি না, কিন্তু সে কথা আমি তোকে বলতে পারবো না। শুধু মনে রাখিস, এই জমিদার যেদিন চরম বিপদের মধ্যে পড়বে সেদিন আমি এই কালেশ্বরী একমাত্র শুধু তোকে সাহায্য করার জন্য এখানে আসব। তবে সেই দিনটা না এলেই ভালো হয়। কথাটা বলে সাধু বাবা নিজের মতো বাইরের পথে চলে গেলেন। রাঘব এতক্ষণ ধরে যে দরজা পাহারা দিয়েছিল তা হলো জমিদার বাড়ির চৌহদ্দির দরজা। বড় উঁচু পাঁচিল দিয়ে ঘেরা এই দরজার সামনে অন্য কেউ থাকে অন্য সময়, কিন্তু এখন রাঘবকে জমিদার নিজেই সেখানে পাহারার জন্য রেখেছিল। তাকে বলেছিল, অন্য কারোর উপরে আমার ভরসা নেই রাঘব। ওই সাধু কালেশ্বর যেন এই দরজার এপাশে প্রবেশ করতে না পারে। এপাশে যে যজ্ঞ আমি করতে চলেছি তা যদি একবার সম্পূর্ণ হয়ে যায় তাহলে। রাঘব আর কোনো প্রশ্ন করেনি। সাধু বাবা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে সে দুটো হাত জোড় করে সাধু বাবার দাঁড়িয়ে থাকা জায়গায় মাটির উপরে প্রণাম করে। তারপর কাঁদো কাঁদো গলায় বলে, আমাকে ক্ষমা করে দিন সাধু বাবা, আপনি আমার কাছে পরম পূজনীয়, কিন্তু জমিদার মশাই তো আমার অন্নদাতা। তার কথার অন্যথায় বা আমি করতাম কি করে বলুন? তাই আপনাকে এমনভাবে তাড়িয়ে দিতে হলো। আমার বাড়ির দরজা আপনার জন্য সব সময় খোলা থাকবে সাধু বাবা। কথাটা বলে রাঘব বড় দরজাটা খুলে ফেলল। ওপাশে একটু দূরে এক সাধু বসে সাধনা করছে, আর তার এক পাশে বসে আছেন স্বয়ং জমিদার মশাই। আর বাড়ির সকল লোকেদের মাঝামাঝি অবস্থিত জমিদারের দোতলা প্রাসাদের মধ্যে রাখা হয়েছে। তাদের কারোর বাইরে বেরোনোর নির্দেশ নেই। রাঘব এসে ঢুকতেই জমিদার তাড়াতাড়ি তার দিকে এগিয়ে এলো। তাকে বলল, কালেশ্বরকে ঢুকতে দিসনি তো? কালেশ্বর ফিরে গিয়েছে তো? রাঘব মাথা নাড়িয়ে না বলল। তারপর সামনে বসে থাকা সাধুর দিকে তাকিয়ে নিজের মনেই যেন আস্তে আস্তে বলে উঠল, আমি জানতাম সাধু কালেশ্বর আপনার বাড়ির পুজো আচ্চা যাগযজ্ঞ সমস্ত কিছু করে, কিন্তু আজ এই অচেনা সাধু এ বাড়িতে কি করছে জমিদার মশাই? জমিদার মশাইয়ের মুখটা মুহূর্তের মধ্যে লাল হয়ে গেল। কিছু একটা সে বলে উঠতে যাচ্ছিল, তার আগে যেন ব্যাপারটা সামলে নিয়ে রাঘবের কাঁধের উপরে একটা হাত রেখে জমিদার মশাই হাঁটতে হাঁটতে তাকে দরজা পর্যন্ত নিয়ে এসে বলল, আজ আমি যে কাজ করতে চলেছি যদি তা সম্পন্ন হয় তাহলে পাশের গ্রামের জমিদার তার লোকেদের দিয়ে আমার জমিদারির যে অংশ হরণ করতে চায় তাদের সবাইকে শায়েস্তা করব। এমন সময় সেই সাধুর যজ্ঞ করতে থাকা আগুনের ভেতর থেকে যেন একটা কালো ধোঁয়া উঠে এসে বাতাসে মিশতে শুরু করল। ভেতরে থাকা সাধু গম্ভীর গলায় জমিদারকে ডাকলেন, সময় আসন্ন হয়েছে জমিদার মশাই, চলে আসুন। এখন যা করার তা আপনাকেই করতে হবে, তাড়াতাড়ি আসুন।
আশেপাশে যেন আর কেউ না থাকে। জমিদারের কথায় রাঘব আবার পাহারা দেওয়ার জন্য দরজাটা বন্ধ করে বাইরে চলে গেল বটে, তবে তার আগে একবার সে ভেতরের দিকে তাকিয়ে দেখতে পেয়েছিল সেই কালো ধোঁয়াটা এক জায়গায় জড়ো হতে হতে একটা অদ্ভুত কালো ছায়ার রূপ নিতে শুরু করেছে যেন। আর সেই অদ্ভুত কালো ছায়া যার রূপ নিচ্ছে সে মানুষের চেয়ে প্রায় 2 গুণ কিংবা 3 গুণ হবে চেহারায়। এক অদ্ভুত ভয়ঙ্কর ছায়ামূর্তির মতো দেখতে, তার দুটো সাদা ফ্যাকাশে চোখ এক মুহূর্তের জন্য দেখতে পেয়েছিল রাঘব। কিন্তু সে পাহারাদার, এইসব কথা বলার কোনো অধিকার তার নেই, তাই সে তাড়াতাড়ি বাইরে এসে দরজা বন্ধ করে দিয়েছিল। কিশোরী যে কথাই বলুক না কেন, এইটুকু কিন্তু আমি জানি, বুঝলে, কিশোরী আমার কথার কিন্তু অমর্যাদা করে না। হ্যাঁ, যুক্তিতর্ক করে, বিশ্বাস অবিশ্বাসের দোলাচলে দোলে বটে, তবে আমার সমস্ত কথা কিন্তু সে খুব মন দিয়ে শুনে। আর তুমি বলো না, তুমি যে আমার কাছে এসেছো তার পেছনেও যে কিশোরীর হাত রয়েছে সেই কথা তো তুমি অস্বীকার করতে পারবে না। কিশোরী না থাকলে কিন্তু আপনার খোঁজ পাওয়া দুষ্কর হয়ে পড়ত। তা যাই হোক, কিন্তু আজ কিশোরী আসবে বলেও যে এত দেরি করবে সেইটা বুঝতে পারিনি। কথাটা এখানে বলা দরকার। আজ সকালে কিশোরীর জন্য অপেক্ষা করে করে বেরিয়ে পড়ব কিনা ভাবছি, তখনও কিশোরী এলো না। গিন্নি একরকম অধৈর্য হয়ে আমায় উঠে পড়ার কথা বললেন। তাকে বললাম, কিশোরী এলে আমি যে চলে গিয়েছি সেই খবরটা দিয়ে দেবে। অথচ কিশোরীর আজকে তাড়াতাড়ি আসবার কথা ছিল। মাঝে মাঝে ছেলেটা এমন ভুলো মনের মতো কাজ করে যে সে কথা আলাদা করে আর কি বলবো আমি। আর কি করি, তারানাথের কাছে এসে 1 প্যাকেট পাসিং শো কিনে যখন তারানাথের বাড়িতে প্রবেশ করছি, তখন দেখি তারানাথ বাড়ির সামনে বসে উত্তরে আকাশের দিকে তাকিয়ে কি যেন দেখছে। তাকে বললাম, অতীতের কোনো কথা মনে পড়ছে নাকি সত্যি সত্যি আকাশের মেঘ দেখছেন? একটা কথা ভাবছিলাম, ভাবতে ভাবতে কখন যেন হেঁটে বাইরে বেরিয়েছি, ঠিক মনে নেই। আকাশের মেঘের দিকে তাকিয়ে এক আশ্চর্য ব্যাপার লক্ষ্য করছিলাম একটু আগে। আকাশের কালো মেঘটাকে যেন একটা পুরনো ভাঙাচোরা বাড়ির মতো বলে মনে হচ্ছিল। বিশ্বাস করবে না, কিন্তু এমনটা মাঝে মাঝেই হয়। কিশোরী এখন থাকলে কি বলতো আমি জানি না, তবে আমি এমনটা আগেও দেখেছি। আকাশের দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ মনে হলো একখণ্ড মেঘ যেন একটা হাতির আকার ধারণ করে সুর তুলে হেঁটে যাচ্ছে সামনের দিকে। বা বহু দূরে আকাশে সাদা মেঘের দিকে তাকিয়ে থাকতে থাকতে দেখা গেল অচেনা অজানা কিছু একটা মুখ ভেসে উঠেছে। এমন কতবার হয়েছে, তাই হেসে বললাম, সে না হয় বুঝলাম, কিন্তু পুরনো ভাঙাচোরা বাড়ির কথা হঠাৎ করে এমন কথা মনে পড়তে গেল কেন? জীবনে এমন অবস্থার মধ্যে তো আর কম পড়তে হয়নি। কত শ্মশান মশান, ফাঁকা জমি, মাঠ, খালবিল, এমনকি পুরনো ধ্বংসপ্রাপ্ত জায়গা, বাড়ি ঘরদোর দেখেছি। একবার তো একটা গ্রামে গিয়ে পৌঁছেছিলাম যে গ্রামে কোথাও কোনো মানুষ নেই। আর শুধু মানুষ তো দূরের কথা, জীবন তো কিছুই নেই। আর সেই গ্রামেই এক আশ্চর্য ব্যাপার ঘটেছিল। তবে সে কথা নয়, আমি ভাবছিলাম একটা বাড়ির কথা। ওই যে ভাঙা পাঁচিল দিয়ে ঘেরা একটা দোতলা জমিদার মহলের ধ্বংসস্তূপের কথা। তারানাথের কথা শুনে আশ্চর্য লাগলো। সে তখনও আকাশের দিকে তাকিয়ে কি যেন দেখে চলেছে। বুঝতে পারছিলাম একটা গল্প বলার জন্য বোধহয় মনে মনে তৈরি হয়ে রয়েছে। কিন্তু কিশোরী না এলে আমি একা একা গল্প শুনতে শুরু করব, সেটাও যেন কেমন কেমন মনে হয়। তাই তক্তপোষের কাছে গিয়ে বসে টুকিটাকি কথাবার্তা বলতে বলতেই ঝিরঝিরে বৃষ্টির সঙ্গে যেন আকাশ থেকেই কিশোরী নেমে এলো হঠাৎ করে। বৃষ্টি পড়ছে দেখে বাইরের দিকে তাকাতেই দেখি 2টো হাত মাথার ওপর দিয়ে কোনো রকমে আড়াল করতে করতে কিশোরী তক্তপোষের কাছে এসে উপস্থিত।
হাত দিয়ে মাথার জল ঝাড়তে ঝাড়তে বলল, কি অবস্থা দেখুন তো ঠাকুরমশাই, সকাল সকাল আপনার কাছে আসবো বলে বেরিয়েছি। একেবারে এখানে না এসে ওর বাড়ি হয়ে ঘুরে আসবো বলে ঠিক করেছিলাম, কিন্তু মাঝপথে সমস্যায় পড়ে গেলাম। এক বৃদ্ধ লোক ট্রামের তলায় পড়তে পড়তে বেঁচে গিয়েছিল। তাকে নিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছে দিতেই বেশ অনেকটা দেরি হয়ে গেল। তারপর যখন এলাম তখন শুনতে পেলাম পাখি ফুরুত। শেষের কথাটা কিশোরী আমাকে লক্ষ্য করেই বলেছিল। অন্য সময় হলে হেসে উঠতাম, কিন্তু এমন একটা কথা শুনে কেমন যেন চমকে উঠলাম। তারানাথ কৌতূহলী গলায় বলল, সে কি কি ব্যাপার গো? তো তারপর এখন সব ঠিক আছে তো? তোমাদের যে আর কি বলি, পথে ঘাটে এমন কত মানুষ একা একা পথ চলতে গিয়ে বিপদে পড়ে। তা খুব বয়স্ক নাকি? এখানেই তো আশ্চর্যের ব্যাপার, বয়স খুব বেশি নয়, আপনার থেকেও কম হবে বলে মনে হয়। বেশ শক্তপোক্ত সামর্থ্য মানুষ। বয়সের চাপ শরীরে পড়েছে, তবে এখনও টনটনে জ্ঞান রয়েছে। হঠাৎ করে এই ব্যাপারটা ঘটেছিল। তাকে নিয়ে রাস্তার পাশে একটা চায়ের দোকানের কাছে বসাতেই লোকটি যা বলল তা কিন্তু আশ্চর্যজনক। লোকটি বলল সে নাকি ট্রামটাকে দেখতেই পায়নি। ট্রামের সামনে দিয়ে যাওয়ার সময় তার বারবার যেন মনে হয়েছিল কেউ তাকে ডেকে চলেছে সামনের দিক থেকে, আর সেই ডাকের কারণে সে সামনের দিকে এগোচ্ছিল। হঠাৎ করে ট্রামটা সামনাসামনি চলে এসে হর্ন বাজানোয় সে তাড়াতাড়ি সরতে গিয়ে হুড়মুড় করে সেখানে পড়ে গিয়েছে। আমি অবাক হয়ে গেলেও তারানাথের মুখটা কিন্তু মুহূর্তের জন্য কেমন যেন হয়ে গেল। সে কি যেন একটা হিসেব করে নিয়ে বলল, আজ হলো গিয়ে অমাবস্যা। অমাবস্যার সময় এমন দুপুরের দিকে? আচ্ছা আচ্ছা, তখন কি আকাশে রোদ ছিল? কিশোরী কি মনে করে বলল, না, রোদ তো ছিল না ঠাকুরমশাই, তখন তো সবেমাত্র মেঘলা হতে শুরু করেছিল। কিন্তু এমন আশ্চর্য কথা সে বলল, লোকটার বোধহয় মাথা ব্যথা খারাপ আছে। এই বেশ ভালো হয়েছে। অদ্ভুত অলৌকিক কিছু হলেই তোমাদের তা মাথা খারাপ বলে মনে হয়, তাই না? তা বেশ ভালো যে লোকটির তেমন কিছু হয়নি। এ হলো এক ধরনের সম্মোহন, বুঝলে? তারানাথ এমনভাবে কথাটা বলল যেন পাঠশালায় বসে থাকা দুই ছাত্রকে গুরুমশাই কিছু বুঝিয়ে দিচ্ছে। কিশোরী বলল, আরে এ আবার কিসের সম্মোহন? লোকটির আশেপাশে কেউ কোথাও ছিল না, আমি আর একজন ছুটে গিয়ে তাকে ধরেছিলাম। তাহলে সম্মোহন যে কত প্রকারের হয় তা তোমাদের ধারণা নেই, বুঝেছ? সম্মোহনের মাধ্যমে কোনো মানুষকে এমনভাবে কোনো বিপদের মধ্যে ফেলা যায়, তবে সেক্ষেত্রে কিন্তু খুব বেশি তন্ত্রশক্তির প্রয়োজন হয়, অথবা কাউকে কাজটা করতে হয় যাকে আশেপাশেই থাকতে হবে। অন্তত চোখের দৃষ্টিতে মানুষটিকে দেখা যায়। আচ্ছা, ওই জায়গায় আশেপাশে এমন কেউ কি ছিল যাকে দেখে তোমার অদ্ভুত বলে মনে হয়েছে? কিশোরী ভালো করে মনে করার চেষ্টা করল, কিন্তু পারল না। এটাই স্বাভাবিক। অমন অবস্থার মধ্যে তাড়াহুড়োয় কোনো কিছুই বোঝা যায় না। তারপরে যেন হঠাৎ করে কিছু মনে পড়ে গেছে, এমনভাবেই বলে উঠল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চায়ের দোকানের কাছে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম, ততক্ষণ একটা লোকের সঙ্গে কী বিষয়ে যেন কথা বলছিলাম। তখনই রাস্তার এক পাশ ধরে হেঁটে আসছিল সেই লোকটি। তার সামনে দিয়ে লোকটি চলে গেল, ধুতি পাঞ্জাবি পরা। আমি ওদিকেই তাকিয়েছিলাম। তারপরেই যেন হঠাৎ দেখলাম লোকটা ট্রাম রাস্তার লাইনের দিকে এগোতে শুরু করেছে। ওই লোকটিকে কিন্তু আর দেখতে পাইনি। এমনকি অত চিৎকার চেঁচামেচির মধ্যেও সে কিন্তু আমাদের কাছে ফিরে আসেনি। একটু আগে একটা কথা মাথায় এসেছিল। অনেক দিন আগে এক পুরনো জমিদার প্রাসাদের ধ্বংসস্তূপের কথা মাথায় এসেছিল। সেইখানেও এমন এক সম্মোহনের মুখোমুখি হয়েছিলাম আমি। তবে আমার নয়, আমার নাম তারানাথ তান্ত্রিক। আমাকে সম্মোহিত করার ক্ষমতা খুব বেশি কারো কাছে নেই। উচ্চস্তরের কিছু সাধক এবং হ্যাঁ, প্রথম দিকে যখন কোনো কিছুই জানতাম না তখন আমায় সম্মোহন করা সহজ ছিল। তবে মাতু পাগলির মতো তন্ত্র সাধিকা যেমন
চোখের সামনে সম্মোহন করে দেখাতে পারে সেই রকম নয়, কিন্তু সেবারে সম্মোহন হয়েছিল অন্য একজন। আজকে তোমাদেরকে সেই কথাই বলি। অবশ্য যদি তোমাদের শুনতে আপত্তি না থাকে তাহলে শোনাবো। কিশোরী যেন হেসে উঠল। মনে মনে ভাবলাম, এ যেন বিড়ালের সামনে মাছ রেখে তারপরে জিজ্ঞাসা করা হবে, খাবে নাকি? আমরা চুপ করে রইলাম। পাসিং শোয়ের প্যাকেট থেকে একটা সিগারেট তুলে নিয়ে তাতে অগ্নিসংযোগ করে বেশ কয়েকটা ধোঁয়ার রিং ছেড়ে একটু সময় চুপ করে থেকে তারপরে কথা বলতে শুরু করলেন তারানাথ। আজ থেকে অনেক বছর আগের কথা। তখন ওই বরাকর নদীর শ্মশানের কাছে মধুসুন্দরী দেবীর সঙ্গে আমার দেখা হয়নি। দেবীর সঙ্গে দেখা হওয়ার বেশ কয়েক মাস আগের কথাই বলতে পারো। তখন শীত পড়েছে। প্রবল শীতের মাঝে রাতের বেলা গ্রামে গঞ্জে বাইরে থাকাটা সহজ হয়ে ওঠে না। তোমরা তো জানোই, শ্মশানে মশানে খালবিলের কাছে বা ফাঁকা মাঠে কিংবা মন্দিরের চাতালের কাছে শুয়ে অনেক রাত আমি কাটিয়েছি। এই সময়ে যে অদ্ভুত কিছু অভিজ্ঞতা হয়নি তা কিন্তু নয়, কিন্তু শীতের সময় সন্ধে নামলে অন্তত কোথাও একটা আশ্রয় আমায় খুঁজতেই হতো। বেশ বুঝতেই পারছো, সাধনা তো আমার কখনোই একটানা ছিল না। বছরখানেক ধরে পথে পথে ঘুরে বেড়াচ্ছি, আবার কয়েক মাস পর কিছুদিনের জন্য বাড়িতে ফিরে এসে সেখানে থেকেছি। এইভাবে না সাধনা হয় আর না শরীর সাধনার জন্য প্রস্তুত হয়। ঘুরে ঘুরে গোটা জীবনে খালি অভিজ্ঞতাই সঞ্চয় করেছি। অনেক সাধু সন্তের সঙ্গে থাকতে থাকতেই তাদের কাছে তন্ত্র সাধনার বিভিন্ন কথা শুনেছি। সাধু সন্তদের প্রতি এক অদ্ভুত আকর্ষণ আমি অনুভব করতাম। এখনো যে সে আকর্ষণ কমে এসেছে তা অবশ্য নয়, তবে এখন বুঝি যে ৯৯% মানুষই ছিল আসলে ঠগ। কেউ সংসার থেকে বাঁচার জন্যে, আবার কেউ অন্য কোনো অপরাধের হাত থেকে বাঁচার জন্যে, বা কেউ নেহাত গ্রামের সাধারণ মানুষদের মাথা মুড়িয়ে খাওয়ার জন্যে সাধু সন্ত হয়ে থাকত। অন্তত ১০০ জনের মধ্যে একজনকে পাওয়া যেত যে হচ্ছে প্রকৃত সাধক। তাতেও আবার নানা রকমের সমস্যা। একটু কিছু শিখে ফেললেই সাধকের মধ্যে চলে আসতো অহংকার। উচ্চস্তরের সাধকদের মুখের ভাষা তো খারাপ ছিলই, তাদের দেখা পাওয়াও সহজ ছিল না। কালে ভদ্রে দু একজন এমন সাধক মিলত, যার যেমন জ্ঞান তেমন পাণ্ডিত্য, তেমন ক্ষমতা, এবং তার সঙ্গে মানুষ হিসেবেও তেমন ভালো। এই রকম সাধকদের খোঁজই আমি করতাম। তা একদিন এমনই সাধকের খোঁজে খোঁজে পথে পথে হেঁটে চলেছি। শীতের সময় দুপুরবেলা প্রবল রোদের মাঝেও ঠান্ডা হাওয়া যেন হাড় পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছিল। বুঝতে পারছিলাম যে এইবারের মাঘ মাস পেরিয়ে ফাল্গুন মাস আসতে শুরু করলো, তবুও ঠান্ডাটা বড্ড বেশি। দুটো হাতে নিজেকে জড়ো করে লাল গায়ের কাপড়টাকে জড়িয়ে রেখে একটা গাছের তলায় এসে স্বচ্ছ নদীর জলে ভালো করে হাত মুখ ধুয়ে জল পান করলাম। আগের দিন রাতের বেলায় গৃহস্থের বাড়িতে খেয়েছিলাম, তারপর আর কিছুই খাওয়া হয়নি। পেটের ভেতরে খিদে চোঁ চোঁ করছে। এমন সময় দেখতে পেলাম সামনে কোথাও যেন ধোঁয়া উঠছে। জঙ্গল মতো জায়গা। কি মনে হতে সেই দিকে পায়ে পায়ে এগিয়ে দেখতে পেলাম মাটির ওপর উনুনের মতো করে একটা ছোট্ট মাটির হাঁড়িতে ভাত ফুটিয়ে চলেছে একটা মধ্যবয়স্ক মানুষ। আমার পায়ের শব্দ শুনে সে ঘুরে তাকালো আমার দিকে। রুক্ষ চেহারা, মুখে খোঁচা খোঁচা দাড়ি, মাথায় লম্বা চুল, পরনে ধুতি, খালি গা, কাঁধের উপর একটা ছেঁড়া গামছা ফেলা রয়েছে। আমায় দেখতে পেয়ে সে একটু কৌতূহলী হলেও তারপর সামান্য একগাল হেসে বলল, সাধু বাবা, আসো না, আসো, এই দুটো ভাত আলু ফুটিয়ে নিচ্ছি। কিন্তু জঙ্গলে কেন? যতদূর আমার ধারণা সামনেই তো একটা গ্রাম রয়েছে, তাহলে জঙ্গলের মধ্যে তুমি কি করছো? অনেক ব্যাপার সাধু বাবা, ভাত প্রায় ফুটে এসেছে। আসুন, দুপুরের সময় যখন এসেছেন, কষ্ট করে একটু খেয়ে নিন। তাহলে এত ভাত তো আমি একাও খেতে পারবো না। রাতের বেলা কিছু একটা ব্যবস্থা করে নেওয়া যাবে। দাঁড়ান, কলা পাতা কেটে আনি। কলা পাতা কেটে এনে জগৎ আমাকে ভাত দিল। আলু, ভাত, লঙ্কা, নুন, তেমন কিছু আয়োজন নয়।
তবে খিদের সময় এইগুলো খেতে কিন্তু অমৃত বলেই মনে হলো। জগৎ ব্রাহ্মণ, এর পুরো নাম জগৎমোহন চক্রবর্তী, কিন্তু তার চেহারা দেখে তা মনে হলো না। হ্যাঁ, পৈতে গায়ে রয়েছে বটে, কিন্তু এতক্ষণ আমি সেটা দেখতে পাইনি। খাওয়া দাওয়া শেষ করে মনে হলো শরীরটায় যেন একটু বল এলো। আর তখনই দেখতে পেলাম সেই জঙ্গল মতো জায়গার একপাশে কুঁড়ে ঘর মতো বানানো রয়েছে, সেইখানেই জগৎ থাকে। আমায় সে বলল, আসুন সাধু বাবা, জঙ্গল পেরিয়ে মাঠের কাছে গিয়ে বসি। ভালো রোদ আছে ওখানে, খাওয়ার পর বড্ড শীত করে। ওইখানে বসেই বলছি আপনাকে সব কথা। জগতের সঙ্গে সেই জঙ্গল পেরিয়ে মাঠের কাছে চলে এলাম। মাঠের কাছে ঘাসের উপরে হেলান দিয়ে বসে জগৎ বলতে লাগলো, গ্রামে আমার বাড়ি। আমার বাবা এখানকার ব্রাহ্মণ, মনমোহন চক্রবর্তী। আমাদের গ্রাম ছাড়াও আশেপাশের গ্রামে বাবার বেশ নাম ডাক রয়েছে। শুধু ব্রাহ্মণ বলেই, পুজো করত বলেই নয়, সে গরিব মানুষদের সাহায্য করত। তাছাড়া বাবা কিছু কবিরাজিও জানত, তাই পুজো আচ্চা ছাড়াও সে মানুষদের সাহায্য করত। মা মারা যায় ছোটবেলায়, বাবা আর আমি একাই থাকতাম। অনেকবার বাবা বলেছিল ব্রাহ্মণ হয়েছে যখন, তখন পুজোর কাজকর্ম শেখার জন্য, কিন্তু আমার সেদিকে মন ছিল না। কবিরাজি আমায় টানত। ঠাকুরদা ছিলেন কবিরাজ, তো সেই কারণেই জঙ্গলে এখানে ওখানে ঘুরে ঘুরে ওষুধপত্র জোগাড় করতাম, এটা ওটা করতাম। একদিন ওষুধপত্র জোগাড় করবার জন্যই ওই যে জঙ্গলটা দেখছেন, এই জঙ্গলের একটু গভীরের দিকে গিয়েছি। তখন প্রায় বিকেল পেরিয়ে গেছে, সূর্য পশ্চিম আকাশে নামতে শুরু করেছে। জঙ্গলের ভেতরে ঢুকে কিছু গাছ খুঁজছিলাম। খুঁজতে খুঁজতেই আর একটু এগোতেই দেখতে পেলাম একটা ভাঙা উঁচু পাঁচিল। শুনেছিলাম তা ছিল এখানকারই জমিদারের বসতি এক সময়। তারপরে যে কি হয়েছিল কেউ জানে না। ওই বাড়ির পাশে সব কিছু ভাগার হয়ে পড়ে আছে। মনে মনে বড্ড কৌতূহল হলো। আমি ভাঙা পাঁচিলটা ধরে এগিয়ে খুঁজতে লাগলাম ভেতরে যাওয়ার দরজা। এদিকে গাছগাছরা খোঁজা তখন মাথায় উঠেছে। দরজাটাও পেয়ে গেলাম, লোহার দরজা, তবে এখান ওখান থেকে ভেঙে পড়েছে। সে দরজা দিয়ে ভেতরে ঢোকা যায় না বটে, তবে পাঁচিল টপকে ভেতরে ঢুকে পড়লাম। ভেতরে ঢুকেই কিন্তু অবাক কাণ্ড। একটু দূরেই দোতলার মতো বড় একটা প্রাসাদ। তার চারপাশে একসময় উঁচু উঁচু ইট পাথরের স্তম্ভ ছিল, এখন ভেঙে পড়েছে। ধ্বংসস্তূপ শুধু নয়, তার সঙ্গে রাজ্যের ডালপালা জড়ো হয়েছে। এখানে ওখানে জঙ্গল আর বড় বড় কয়েকটা গাছ মাথা চারা দিয়ে উঠে যথেচ্ছভাবে বাড়তে বাড়তে পাঁচিল পর্যন্ত এসেছে। বিকেলের দিকে সূর্য অস্ত গিয়েছিল। আমি ভাবলাম সঙ্গে আলো নেই, এখানে রাতে থাকাটা ঠিক হবে না। তাই তাড়াতাড়ি পাঁচিলের দিকটা ধরে উঠতে যাব, এমন সময় সেই ডালপাতার মধ্যে যেন একটা খসখস শব্দ শুনতে পেলাম। মুহূর্তের মধ্যেই পেছন ঘুরে তাকাতেই দেখতে পেলাম ওই দোতলা প্রাসাদের একদম নিচের দিকটায় কেউ যেন দাঁড়িয়ে রয়েছে। এত দূর থেকে ভালো করে দেখা যায় না সাধু বাবা, কিন্তু মনে হলো এক মুহূর্তের জন্য তাকে যেন আমি দেখতে পেলাম। এদিকে তাড়াতাড়ি অন্ধকার নামতে শুরু করেছে। আমি আজ থেকে মাসখানেক আগের কথা বলছি। শীতের সময় আমি আর দেরি করলাম না। ভাঙা পাঁচিল বেয়ে তাড়াতাড়ি ওপরে উঠে নামতে যাব। পাঁচিলের একপাশের দেওয়ালের কাছটায় হাতের কাছটা খানিকটা যেন ছড়ে গেল, রক্ত বেরোলো, কিন্তু আমি আর দাঁড়ালাম না। বারবার যেন মনে হচ্ছিল পিছন থেকে কি যেন একটা আমার দিকে এগিয়ে আসছে। সর্বনাশ! তারপর? ভেবেছিলাম আর ওখানে যাব না। হাতে যে কেটে গেল, সেই কাটা জায়গাটা কিন্তু সহজে সারতে চাইল না। ওষুধপত্র লাগালাম, কিন্তু কিছুতেই কিছু হলো না। বাবা একদিন ব্যাপারটা দেখতে পেয়ে বলল, ওখানে এমনভাবে কাটলো কি করে? এতদিন এত কিছু দিয়েছিস, তাও ঠিক হচ্ছে না।
জঙ্গলের ভেতরে যে পুরনো জমিদারের প্রাসাদ রয়েছে সেখানেই গিয়েছিলাম। পাঁচিল টপকে ঢুকেছিলাম, ওখান থেকে ফেরার সময় কেটে গিয়েছে। আমার কথা শুনে বাবা যেন চমকে উঠল সাধু বাবা। সঙ্গে সঙ্গে হাতটা একটা সাদা কাপড় দিয়ে বেঁধে দিল। সঙ্গে সঙ্গে আমার দিকে তাকিয়ে রাগী গলায় বলল, খবরদার, ভুল করেও কোনোদিন অন্ধকারে পাঁচিলের কাছাকাছি যাবি না। ওখানে ওখানে মানুষ যায় না রে, ওখানে মানুষ যায় না। আর তুই তুই ওইখানে রক্ত দিয়ে এসেছিস? বাবার এইরকম আচরণ আশ্চর্য লাগলো, অবাক হয়ে গিয়েছিলাম। বাবা কিন্তু এমন করে না, সে ব্রাহ্মণ, তার উপর কবিরাজ, এমন অদ্ভুত কথায় সে কখনো বিশ্বাস করে না। তাছাড়া গ্রামে গঞ্জে ভুতুরে বদনাম থাকে, বাবা সেসব জানেও বটে, কিন্তু সে নিজেই বলল, আরে ভয় হলো আমাদের মনে। মৃত্যুর পর আত্মা যখন ফিরে আসে তখন তার কোনো না কোনো কারণ থাকে, তাকে ভয় পাওয়ার কিছুই নেই। এবার আপনি ভাবুন সাধু বাবা, আমার সেই বাবা যখন এমনভাবে ভয় পাচ্ছে, তার কোনো একটা কারণ নিশ্চয়ই আছে। আমি আর কিছুই বললাম না। দেখতে দেখতে প্রায় সপ্তাহখানেক কেটে গেছে। একদিন রাতের বেলা বাড়ি ফিরে আসছি, এমন সময় মনে হলো বাড়ির দরজার কাছে অন্ধকারে কে যেন দাঁড়িয়ে আছে। আমি এগোতেই দেখতে পেলাম একটা লোক, পরনে পুরনো পোশাক, মানে কোমরের কাছে সামান্য ঝোল, লম্বা ফুল হাতা জামা পরা, অন্ধকারে ভালো করে দেখা যায় না। তার হাতে একটা লাঠি। আমায় দেখে সে লাঠি ঠুকে বলল, জমিদার মশাই আপনাকে ডেকেছে, এক্ষুনি যেতে হবে। আমাদের জমিদার মশাইকে আমি ভালো করেই চিনি, বাবার সঙ্গেও তো সামান্য পরিচয় আছে। সে কথা ভেবে আমি তার সঙ্গে গেলাম গ্রামের পথ ধরে এগোতে এগোতে। তারপর সত্যি বলছি, আমার কিচ্ছু মনে নেই। যখন জ্ঞান ফিরল, দেখতে পেলাম ধ্বংসস্তূপ বাড়িটার ভেতরে আমি দাঁড়িয়ে রয়েছি। চারপাশে অন্ধকার, কোথাও কিছু নেই। জগতের মুখে এমন কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। তাকে বললাম, সর্বনাশ, তুমি একা একা সেই বাড়ির মধ্যে চলে গিয়েছিলে আবার? যাই হোক, তারপর কি হলো? জগতের চোখ মুখ কেমন ফ্যাকাশে হয়ে গেছে। যদিও তখন দুপুর পেরিয়ে বিকেল নামতে শুরু করেছে, চারপাশে অল্প অল্প অন্ধকার নেমেছে। জগৎ বলল, এই সবেমাত্র শুরু সাধু বাবা। এরপর কতবার যে রাতের অন্ধকারে পথ ভুল করে আমি ওই দরজার সামনে গিয়ে পড়েছি। কখনো পাঁচিল টপকে ভেতরে ঢুকে গেছি, কখনো অন্ধকারে ঘরের মধ্যে আমার জ্ঞান ফিরেছে। প্রত্যেকবার ফিরে আসার সময় যেন মনে হয়েছে কেউ আমার পিছু পিছু হেঁটে আসছে। কিন্তু সব থেকে বড় সমস্যাটা অন্য জায়গায় সাধু বাবা। বারবার মনে হচ্ছে এই প্রাসাদের বাড়ি, এই আশপাশের সব কিছু, এমনকি যে লোকটা পর্যন্ত আমায় নিয়ে গিয়েছিল, তাদের সবাইকে আমি চিনি। এটা কি করে হতে পারে জগৎ? তুমি তো ওখানে প্রথমবার সেই দিনই গিয়েছিলে তাহলে। আর তাছাড়া ধ্বংসস্তূপের ভেতরে ঢোকার সময় তুমি ভালো করে কোনো কিছু দেখতে পাওনি? সেটাই তো আশ্চর্যের কথা। তবে এখানেই যদি সবকিছু মিটে যেত তাহলেই বরং ভালো হতো। কিন্তু আমার বাবাকে যে এমনভাবে আমার জন্য মরতে হবে, সে কথা আমি নিজেও ভাবতে পারিনি। জগতের মুখে এই কথা শুনে আমি কেমন যেন চমকে উঠলাম। বাইরে অন্ধকার নামতে শুরু করেছে, ঠান্ডা ঠান্ডা লাগছিল। ব্যাপারটা বুঝতে পেরে জগৎও আমায় সেখান থেকে উঠে কুঁড়ে ঘরে যাওয়ার কথা বলল। আমিও দেখলাম কিসের জন্য যেন কুঁড়ে ঘরের চারপাশে অনেক ডাল পাতা কাগজ জড়ো করে রাখা হয়েছে। জগৎ দরজা বন্ধ করে দিল। ভেতরে একটা লম্ফ অতি কষ্টে টিম টিম করে জ্বলছে, আর তাতে জগতের মুখের দিকে তাকিয়ে একটা ব্যাপার এতক্ষণে দেখতে পেলাম, এটা আমি আগে দেখতে পাইনি। তার গালের কাছে নিচের দিকে গলা বরাবর লম্বা একটা কাটা দাগ। আপনি বোধহয় আমার কথা বিশ্বাস করছেন না, তাই না? আপনি বোধহয় ভাবছেন আমি মিথ্যা কথা বলছি। সে কি? আমি এমন কথা ভাববো কেন?
আর তাছাড়া তুমি মিথ্যে কথা বলতে যাবেই বা কেন আমায়? কিন্তু তারপরে কি হলো? ওই বাড়িতে যে তোমায় ডেকে নিয়ে যেত সেটাই বা কে? জানি না, আমি ওসব কিছুই বুঝতে পারিনি। তবে মনে হয়েছিল জায়গাটাকে আমি চিনি। এরপর একদিন রাতের বেলা ঘুমের ঘোরে আমি নাকি ঘর থেকে বেরিয়ে গিয়েছিলাম। হাঁটতে হাঁটতে সেই প্রাসাদের দরজার সামনে গিয়ে দাঁড়াতেই পেছন থেকে আমার বাবা আমায় ডাকলো। মুখটা ঘুরিয়ে পেছনে তাকাতেই দেখতে পেলাম বাবা আমার দিকে ছুটে আসছে আর চিৎকার করে বলছে, জগৎ, জগৎ, ওখানে যাস না। জগৎ, ওখানে যাস না। তুই তুই বুঝতে পারছিস না কত বড় বিপদের মধ্যে তুই পড়েছিস। বাবার কথা শুনে আমার কেমন যেন সম্বিত ফিরে এলো। আমি কোথায় চলে এসেছি? সেই জায়গাটাতেই তো চলে এসেছি, কিন্তু কিন্তু কেন? ভেতরের দরজা তখন খুলে গিয়েছিল, আর সেই দরজা দিয়ে ভেতরের দিকে তাকিয়ে আমি যে দৃশ্য দেখতে পেলাম তাতে আমার গোটা শরীর যেন হিম হয়ে গেল। দরজার ওপাশে অন্ধকারের মধ্যে যেন একটা কালো ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। মানুষের চেয়ে প্রায় দ্বিগুণ বড় তার শরীর, তার দুটো সাদা মস্ত বড় বড় ফ্যাকাশে চোখ আমার দিকে তাকিয়ে আছে। তার মুখের দাঁতগুলো যে সংখ্যায় কতগুলো তা আমি আলাদা করে গুণে বলতে পারবো না। কালো অন্ধকারে অমন ভয়ঙ্কর রূপ দেখে আমি চমকে উঠলাম। ঠিক তখনই আমার মুখের সামনে দরজাটা বন্ধ হয়ে গেল, আর আমার কানে কানে কে যেন বলে গেল, জমিদার মশাইয়ের ডাক অগ্রাহ্য করা যাবে না, আসতেই হবে। পিছন থেকে ছুটে এসে বাবা যখন আমায় জড়িয়ে ধরল তখন আমার পুরো শরীরটা ঠকঠক করে কাঁপছে। তাড়াতাড়ি বাবাকে নিয়ে জঙ্গল থেকে বেরিয়ে সেদিন বাড়ি ফিরেছিলাম। কিন্তু এরপরে বাবা মাত্র 3 দিন বেঁচে ছিলেন। মারা যাওয়ার আগে বাবা একটা কথা আমাকে বলে গিয়েছিলেন। ওই জায়গাটা ভালো নয়। পূর্বপুরুষদের কাছে শুনেছি ওই প্রাসাদ আর ওই চৌহদ্দির মধ্যে কোনো একটা অভিশাপ এখনো বেঁচে আছে। একবার যে ওর কাছে যায় সে কিন্তু এত সহজে ফিরতে পারে না। খবরদার জগৎ, ওখানে আর কখনো যাবি না। বাবা 3 দিন বেঁচে ছিল। জমিদার মশাই, গ্রামের লোকেরা সবাই এসেছিল। গ্রামের লোকেরা যেই জানতে পারলো আমি ওখানে গিয়েছি তাদের সবার চোখ মুখ কেমন যেন হয়ে গেল। জমিদার মশাই তো বলেই দিলেন আমার জন্যই নাকি আমার বাবা মারা গেছে। গ্রামে আমায় থাকতে দেওয়া যাবে না। আমি থাকলে আমার জন্য আরও অনেকের সমস্যা হতে পারে, তাই গ্রাম থেকে আমায় বেরিয়ে যেতে হবে। আর তারপর থেকে গ্রাম থেকে বেরিয়ে এইখানে তোমার বাস করা শুরু। কিন্তু তুমি যে এখানে এভাবে থাকছো, এখানে তোমার কোনো ক্ষতি হয়নি? ক্ষতি যে হয়নি তা বলবো না, আবার কি ক্ষতি হয়েছে তাও বলবো না। ওই গ্রামে যাওয়ার জন্য বাবা মরেছে, তাই বাড়ি ছেড়ে আমি এখানে রয়েছি। মাঝে মাঝে শরীর বড় দুর্বল লাগে। রাতের বেলা আমার কি হয় ভালো করে কিছুই মনে থাকে না। সাধু বাবা, আপনাকে দেখে মনে বড় আশা জেগেছে। আপনি আমার অবস্থার জন্য যদি কিছু করতে পারেন। কিন্তু আমি তো এই বিষয়ে কিছুই বুঝতে পারছি না। যে লোকটি আমায় নিতে আসে সে কে? চৌহদ্দির মধ্যে থাকা কালো ছায়াটাই বা আমাকে কেন নিতে চায়? আর বাবাকেই বা কেন মরতে হলো? কোনো কিছুই আমার জানা নেই। আমি মরে গেলেও আমার আপত্তি নেই, কিন্তু এই সমস্ত প্রশ্নের উত্তর না পেলে আমার যে মরেও শান্তি হবে না ঠাকুরমশাই। একটানা এতক্ষণ কথা বলে তারানাথ এবার একটু চুপ করল। আমি কিছু না বললেও কিশোরী বলল, তার মানে সেই জমিদারের প্রাসাদের ধ্বংসস্তূপের মধ্যে একবার ঢোকার পরে জগতের জীবনে এমন পরিবর্তন এসেছিল? তারানাথ শুধু একটা রহস্যময় হাসি হাসল। তারপরে হাতে ধরানো 5 সিগারেটের অবশিষ্টাংশটুকু আঙুলে টোকা মেরে বাইরে ফেলে দিয়ে আবার বলতে শুরু করলো গল্পটা। জগতের কথা শুনে একটা ব্যাপার বুঝতে পেরেছিলাম,
জগতের সঙ্গে যা ঘটে চলেছে তা কিন্তু কোনো সাধারণ ব্যাপার নয়, কিন্তু সেই দিন রাতে জগতের সঙ্গে থেকে যে এমন একটা ব্যাপার লক্ষ্য করব তা কিন্তু আমি তখনও বুঝতে পারিনি। রাতের বেলা কোনো রকমে দুটো ভাত আবার ফুটিয়ে নিয়েছিল জগৎ। কোথা থেকে চাল আর আলু এসব জোগাড় করে এনে কাটছিল। সে কোথা থেকে এসব এনেছিল ওটা আমি জানি না, বোধহয় গ্রামের ভেতরে গিয়ে কোনোভাবে জোগাড় করেছিল, বা অন্য কোনো পথেও হতে পারে। রাতের বেলা তার কুঁড়ে ঘরের ভেতরে জগৎ শুয়ে রইল। আমি এক পাশে বসে গল্প গুজব করতে করতে অনেক রাত হয়ে গেল। দুবেলা ভরপেট খেয়েছি। আয়োজন যতই সামান্য হোক না কেন, গভীর ঘুমে চোখ জুড়িয়ে আসতে শুরু করেছিল। কুঁড়ে ঘরের বাইরের দিকে হেলান দিয়ে কখন যেন ঘুমিয়ে পড়েছিলাম। রাত তখন কটা হবে জানি না। ঘুমটা যখন ভাঙল, দেখি ঘরের ভেতরে জগৎ নেই। সেই লম্ফটা টিমটিম করে জ্বলছিল রাতের দিকে। এখন কিন্তু সেটা নিভে গেছে। চারপাশে অল্প অল্প কুয়াশা নামতে শুরু করেছে। আমি বসা থেকে উঠে দাঁড়ালাম। তারপর জগতের নাম ধরে ডাকলাম, জগৎ, জগৎ, কোথায় তুমি? জগতের কোনো সাড়া নেই। উঠি উঠি করছি, এমন সময় মনে হলো জঙ্গলের ভেতরের দিক থেকে খসখসে একটা শব্দ শুনতে পেলাম। বাইরে বেরিয়ে যেই মাঠের দিকে আমরা গিয়েছিলাম সেই দিকে নয়, সম্পূর্ণ উল্টো দিকে, অর্থাৎ জঙ্গল যেদিকে বেড়েছে সেই দিক থেকে আসছে আওয়াজটা। কুয়াশা তখন খুব বেশি নেই, তবু অল্প অল্প সাদাটে ভাব চারপাশে ছড়িয়ে রয়েছে। কি মনে হতে যেদিক থেকে শব্দটা ভেসে আসছিল সেই দিকেই আমি হাঁটতে লাগলাম। আর তারপর সেই শব্দ অনুসরণ করে আরও খানিকটা সামনের দিকে যেতেই দেখতে পেলাম জগৎ হেঁটে চলেছে। পিছন থেকে দেখলেও তাকে বোঝা যাচ্ছিল। পিছন থেকে তাকে একবার ডাকবো বলে মনে হলো। ঠিক এমন সময় মনে হলো জগতের আগে আগে কে যেন হেঁটে চলেছে। লোকটাকে সাদা কুয়াশার মাঝে ভালো করে দেখা যায় না। বিশাল তার চেহারা। একটা লাঠি হাতে নিয়ে সে সামনে হেঁটে চলেছে, আর তার পেছনে পেছনে জগৎ হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছে। আমিও খানিকটা দূরত্ব রেখে জগতের পিছু নিয়ে চলতে লাগলাম। জঙ্গলের মধ্যে এমনভাবে হেঁটে চলতে একটা অস্বস্তি যে হচ্ছিল না সেই কথা বলবো না। বারবার যেন মনে হচ্ছিল চারপাশ থেকে কারা যেন আমায় লক্ষ্য করে চলেছে। অন্ধকার আর সাদা কুয়াশার মাঝে যে কি করে পথ ঠিক রেখে এগিয়ে চলেছিলাম সেটা এখন ভাবলে অবাক লাগে। এমনভাবে কতক্ষণ হেঁটেছি মনে নেই। হঠাৎ করে দেখলাম সামনের দিকে অন্ধকারে একটা উঁচু পাঁচিলের মতো আমার সামনে এসে পড়েছে। আর ঠিক তখনই একটা শব্দ শুনতে পেলাম। লোহার ভারী একটা ভাঙা দরজা ঘড় ঘড় শব্দ করে খুলে যাওয়ার সঙ্গে সঙ্গেই দেখলাম জগৎ সেই গেটের ভেতরের দিকে চলে যাচ্ছে। দরজার মধ্যে তখনও সামান্য ফাঁক রয়েছে। আমি তাড়াতাড়ি তার ভেতরে ঢুকে যাওয়ার সঙ্গে সঙ্গে দড়াম শব্দ করে দরজাটা বন্ধ হয়ে গেল। আর ঠিক সেই সময় সামনের দিকে তাকিয়ে আমি যা দেখতে পেলাম তাতে একটা আশ্চর্য শিহরণ খেলে গেল আমার শরীরে। চারপাশে যেন শ্মশানের নীরবতা, তার মধ্যে এখানে ওখানে ধিকি ধিকি আগুন জ্বলে চলেছে। জগৎ তার মাঝখান দিয়ে হেঁটে চলেছে সামনের দিকে, আর একটা কালো মস্ত বড় ছায়া যেন জগতের ঠিক পাশে পাশে তার মতোই হেঁটে যাচ্ছে সামনের ওই ভাঙা দু মহলা প্রাসাদের দিকে। আমি আর থাকতে না পেরে ডাকলাম, জগৎ, জগৎ, কোথায় চলেছ জগৎ? জগৎ আমার দিকে মুখ তুলে তাকালো। তার দুটো চোখের মনি কখন যেন একদম কালো হয়ে গেছে। মুখটা অদ্ভুতভাবে একপাশে বেঁকে রয়েছে। সেই মুখ দিয়ে লালা গড়িয়ে পড়ছে অনবরত। জগৎ তাকাবার সঙ্গে সঙ্গে সেই কালো ছায়াটা যেন হঠাৎ করে প্রাসাদের ভিতরে কোথায় মিলিয়ে গেল। জগৎ আমার দিকে তাকিয়ে অচেনা গলায় বলল, এ কি, তুমি কে? তুমি এখানে এলে কোথা থেকে? তুমি জানো না জমিদার বাড়ির ভেতরে কারোর প্রবেশ নিষেধ? জগৎ, জগৎ, আমায় চিনতে পারছো না? আমি তারানাথ, তোমার সঙ্গে আমি জঙ্গলে ছিলাম। কে জগৎ? এইখানে কোনো জগৎ নেই।
তুমি কে? চলে যাও এখান থেকে। নিজের জীবন বাঁচাতে চাইলে চলে যাও। ওরা কিন্তু আশেপাশেই আছে। ওরা কিন্তু বাইরে থেকে প্রবেশ করা কাউকে ছাড়বে না। ঠিক এমন সময় সেই ভাঙা দোমহলা প্রাসাদের ভেতর থেকে কার যেন একটা আর্ত চিৎকার শুনতে পেলাম। জগৎ চঞ্চল হয়ে উঠল। তার হাতে কখন যে একটা লাঠি উঠে এসেছে তা বুঝতে পারিনি। জগৎ বলল, জমিদার মশাইয়ের নিশ্চয়ই বিপদ হয়েছে। তুমি এখান থেকে চলে যাও। আমাকে এক্ষুনি ভেতরে যেতে হবে। কথাটা বলার সঙ্গে সঙ্গে জগৎ রুদ্ধশ্বাসে সেই দোমহলা ভাঙা প্রাসাদের দিকে একরকম দৌড়েই গেল লাঠি হাতে নিয়ে। আমি আর থাকতে না পেরে তার পেছনে পেছনে এগিয়ে গেলাম সেই ভাঙা প্রাসাদের দিকে। সেই কালো ছায়াটাকে তখন দেখতে পেলাম। সে দোমহলা ভাঙা প্রাসাদের দোতলার ভাঙা ধ্বংসস্তূপের ওপরের দিকে যেন মাকড়সার মতো হেঁটে চলেছে। আমার দিকে তার কোনো লক্ষ্য নেই। জগৎ সেই বাড়ির ভেতরে ঢোকার আগে পথের পাশটায় থমকে দাঁড়িয়ে মাথার উপরের দিকে তাকিয়ে বলল, আবার এসেছি আমি। যতবার তুই এখানে আসবি ততবার আমি এখানে আসব। এই জমিদার বাড়ি থেকে তোকে আমি কোথাও যেতে দেব না। ঠিক তখনই সেই কালো ছায়াটা যেন অদ্ভুতভাবে খিলখিল করে হেসে উঠল। ভাঙা দেওয়াল বেয়ে হুড়মুড় করে সে নিচের দিকে নেমে আসার সময় দেখতে পেলাম সেই লম্বা ছায়াটার দুটো সাদা জ্বলন্ত চোখ যেন রাঘবের দিকে স্থির হয়ে আছে। হঠাৎ একটা ব্যাপার আমার মনে হলো। কোথায় জগৎ দাঁড়িয়ে? তার জায়গায় দাঁড়িয়ে রয়েছে খালি গায়ে, মাথায় লাল কাপড় বাঁধা, পরনে খাটো করে পরা একটা সাদা ধুতি মালকোচা মারা, আর তার হাতে একটা পাকা লাঠি। তার গায়ের মাংসপেশিগুলো যেন চকচক করে উঠছে। সে একবার মুখ তুলে আমার দিকে তাকালো। জগতের মুখের সঙ্গে তার মুখের যেন অদ্ভুত একটা মিল রয়েছে। তার মুখের কোণে একটা অল্প হাসি। কালো ছায়াটা তার গায়ের উপরে ঝাঁপিয়ে পড়তে যাবে, এমন সময় সেই লাঠিটা দুটো হাতে তুলে ফেলল সে। একটা আশ্চর্য ব্যাপার ঘটে গেল। কালো ছায়াটা ছিটকে গেল সেই ভাঙা প্রাসাদের দিকে। একটা তীব্র চিৎকার আকাশে বাতাসে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে সেই সাদা কুয়াশা যেন ভেঙে খান খান হয়ে যেতে লাগলো একটু একটু করে। জ্বালিয়েছিস অনেক আমাদের। বলেছিলাম না আমি আবার আসব। যতবার তুই এখানে আসবি ততবার আমি এখানে আসব। এখান থেকে তোকে বাইরে আমি কোথাও যেতে দেব না। আমি মন্ত্রমুগ্ধের মতো সমস্ত কিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। জগতের সেই অদ্ভুত রূপ পরিবর্তন আমার কাছে অবাক লাগতে শুরু করেছে। কালো ছায়াটা ছিটকে গিয়ে পড়েছে বটে, কিন্তু তার তেজ যেন আরো বেড়ে উঠেছে। সে ডানা মেলার মতো চারপাশে কালো অন্ধকার ছড়িয়ে ফেলল। এইবার দেখতে পেলাম সেই কালো অন্ধকারের মাঝে একটা অদ্ভুত ভয়ঙ্কর মূর্তি। মূর্তিটা ধীরে ধীরে পাখির মতো ডানা মেলে নেমে আসতে লাগলো নিচের দিকে। জগৎ তার হাতের লাঠিটা তুলে ধরে বাতাসে দুবার ঘোরাবার সঙ্গে সঙ্গে একটা অদ্ভুত ব্যাপার ঘটে গেল। জগৎ পেছনের দিকে তাকাতেই শুনতে পেলাম জগতের গলা। সে বলছে, সাধু বাবা, আপনিও এখানে এসেছেন? আমি এখানে এলাম কি করে? শুধুমাত্র একবার জগতের মুখে সেই কথাটা আমি শুনতে পেলাম, আর তারপরেই দেখতে পেলাম আবার সেই লাঠিটা উঁচিয়ে জগৎ এগিয়ে চলেছে ভাঙা ধ্বংসস্তূপের দিকে। কালো ছায়াটা কোথায় যেন মিলিয়ে গেছে। চারপাশের সেই আগুনটা ধকধক করে নড়ে উঠতেই কারা যেন চারপাশে একদম একসঙ্গে চিৎকার করে উঠতে লাগলো। কাদের খুনা গলার হাসির শব্দ জড়িয়ে পেঁচিয়ে যেন আমাদের চারপাশে থাকা সাদা কুয়াশার সঙ্গে মিশে গিয়ে কানে এসে ঢুকতে শুরু করেছে। চোখের সামনে যে সমস্ত ব্যাপার ঘটে চলেছিল তার কোনো ব্যাখ্যা আমি খুঁজে পাচ্ছিলাম না। হঠাৎ যেন মনে হলো আমার পেছনে যেন কে এসে দাঁড়িয়েছে। তার উপস্থিতি অনুভব করতে পারলাম, কিন্তু পেছন ঘুরে তাকে যে তাকিয়ে দেখব তার জন্য মনের জোর জোগাড় করতে পারছিলাম না। আমি তারানাথ তান্ত্রিক, বিশেষ কিছু মন্ত্র উচ্চারণ করে এই অবস্থা থেকে বাইরে বেরিয়ে পড়তে পারি আমি।
কিন্তু এই ভাঙা দেওয়াল, চারপাশের অন্ধকার, ধিকি ধিকি জ্বলতে থাকা আগুন আর জগতের এমন পরিবর্তন, এই সব কিছুর মাঝে যেন আমি অন্য কোথাও এসে দাঁড়িয়েছি। আমার পাশে এসে দাঁড়ানো সেই অবয়ব কানের কাছে যেন ফিস ফিস করে বলে উঠল, চোখের সামনে যা দেখছিস তা সব কিছুই সত্যি। রাঘব, রাঘব, একমাত্র রাঘব ওদেরকে আটকাতে পারবে। রাঘবকে যদি ও হারিয়ে দেয় তাহলে ও কিন্তু এখান থেকে বেরিয়ে পড়বে, আর তখন সর্বনাশ হবে। আমি চোখ বন্ধ করে ফেললাম। বুঝতে পারছি যে আমায় এই কথাগুলো বলল সে জীবিত নয়, আমার কাছেও দাঁড়িয়ে নেই। অন্য কোনো উপায়ে, অন্য কোনো মাধ্যমে সে আমায় কথাগুলো বলছে। চোখ বন্ধ করে মাথার মধ্যে বলার চেষ্টা করলাম, আমি তো কিছুই বুঝতে পারছি না। কিছু বুঝতে না পারলে এই অবস্থার মধ্যে আমি করবোটা কি? এরা কারা? এখানে হচ্ছেটা কি? এখন বোঝার মতো সময় নেই। রাঘবের হাত থেকে ওই লাঠি যদি একবার সরে যায় তাহলে কিন্তু রাঘব আর কিছুতে কিছু করতে পারবে না। যাকে তুই জগৎ বলে মনে করছিস সে আসলে এই জন্মে জগৎ। এদের একই শরীরে দুই আত্মা। রাঘব তার লাঠিটা হাতে শক্ত করে চেপে ধরে তার দিকেই তাকিয়ে দেখছে। কালো ছায়াটা এক পা করে দোতলার ভাঙা দেওয়াল বেয়ে একবার একতলার পথে, একবার মাটির উপরে ঝাঁপিয়ে পড়ে সে ক্রমাগত চারপাশ থেকে রাঘবকে আক্রমণ করার চেষ্টা করছে। কিন্তু ওরা যেন আমায় দেখতে পাচ্ছে না। পিছনে তাকাতেই মনে হলো দরজার কাছে একসঙ্গে কত লোক দাঁড়িয়ে আছে, তাদের হাতে মশাল, অস্ত্র। তারা হই হই করে চিৎকার করে কিছু একটা বলার চেষ্টা করছে, আবার পরক্ষণেই মিলিয়ে যাচ্ছে। তোমরা বিশ্বাস করবে না, এমন একটা অদ্ভুত অবস্থার মধ্যে পড়ে আমি ভয় পাইনি, কিন্তু আমি কেমন যেন হতভম্ব হয়ে গিয়েছিলাম। এসব হচ্ছেটা কি? আমি তো কোনো কিছুই জানি না। জগৎ না হয় আমার সামান্য পরিচিত, কিন্তু রাঘব আর যার কথা আমি শুনতে পাচ্ছি সে যে একজন সাধু তা বোঝা গেলেও তাকে আমি বুঝতে পারছি না। তারানাথ অদ্ভুত এক দৃষ্টি নিয়ে যেন ঘোরের মধ্যে কথাগুলো আমাদের বলে চলল। কি হচ্ছিল তা আমরাও বুঝতে পারলাম না। মানে ওই ভাঙা পাঁচিলের ভেতরে, ওই জমিদার বাড়ির জায়গাটার মধ্যে আসলে হচ্ছিলটা কি? রাঘবের মানে জগতের হাতের লাঠি তখন কিন্তু যেন খোলা তলোয়ারের মতো ধকধক করে আগুন জ্বলছিল। সেই আগুনের মধ্যেই কালো ছায়াটা একবার মুহূর্তের জন্য জায়গা পেয়ে জগতের পেছনের দিক থেকে তার গায়ের উপরে ঝাঁপিয়ে পড়তে যাবে। আমি চিৎকার করে উঠলাম, সাবধান, সাবধান জগৎ, তোমার পেছনে! আমার কথা শুনে পেছনের দিকে না তাকিয়ে নিজের লাঠিটাকে ঠিক তলোয়ারের মতো সেই কালো ছায়ার গায়ে খোঁচা দেওয়ার সঙ্গে সঙ্গে একটা তীব্র চিৎকার উঠল। সঙ্গে সঙ্গে মনে হলো ওই দোমহলা বাড়িটা যেন থরথর করে কেঁপে উঠেছে। ভাঙা ইট পাথর গড়িয়ে গড়িয়ে পড়ল, চারপাশটা কাঁপতে শুরু করেছে। জগৎ তার হাতের লাঠিটাকে একটা ঝটকায় সামনের দিকে টেনে আনার সঙ্গে সঙ্গে দেখতে পেলাম সেই কালো অন্ধকারটার যেন এক পাশটা সামান্য কমে এসেছে। কালো লম্বা লিকলিকে মূর্তি, তার লাঠির আগায় যেন একেবারে সেঁটে রয়েছে। তার দুটো চোখ সাদা, মুখটা অদ্ভুতভাবে হাঁ করা। মুখের ভেতর থেকে গল গল করে যেন আলকাতরার মতো ঘন রক্ত বাইরে বেরিয়ে আসছে। সে চিৎকার করে উঠল, আমাকে কেউ আটকাতে পারবে না। কতদিন আটকাবি এখানে? যেদিন আমি ওই দরজা খুলতে পারবো সেদিন এখান থেকে আমি বেরিয়ে যাব, আর সেই দিনই হবে ওই গ্রাম আর তোর ওই শরীরের শেষ দিন। খলখল করে হাসতে হাসতে সেই কালো ছায়াটা যেন অন্ধকারের সঙ্গে একেবারে মিশে গেল। আর ঠিক তখনই দেখতে পেলাম জগৎ লাঠির উপর ভর দিয়ে হাঁপাচ্ছে। বুঝতে পারছি শরীরের উপর প্রচণ্ড চাপ পড়ার জন্য এমন কিছু একটা হয়েছে। আমি সামনের দিকে এগোতে যেতেই কানের কাছে আবার শুনতে পেলাম, খবরদার, এই সময় ওর কাছে যাস না। এই সময় ওর কাছে গেলে কিন্তু বিপদ হবে। তারানাথ, আমার কথা শোন। আমি সবকিছু বুঝতে পারছি, সবকিছু বুঝতে পেরেই তোকে বলছি, যাস না ওর কাছে।
আমি তার কথা অমান্য করতে পারলাম না। ওটা যেই হোক, তার কথা আমি শুনলাম। একটু পরেই জগৎ যেন হুড়মুড় করে মাটির উপর পড়ে গেল। সাধুর কথায় এবার তাড়াতাড়ি এগিয়ে গিয়ে দেখি সেই লাঠিটা আর নেই। আর জগতেরও আশ্চর্য পরিবর্তন হয়েছে। সেই ছিন্ন ভিন্ন জামা কাপড়, তার সঙ্গে লম্বা চুল দাড়ি, সেই ময়লাটি ভাবটা আবার যেন ফিরে এসেছে। কোনো রকমে তাকে সেখান থেকে নিয়ে এসেই লোহার দরজার কাছে আসতেই দরজাটা যেন একা একাই খুলে গেল। আমরা বাইরে বেরোবার সঙ্গে সঙ্গে পেছনে তীব্র একটা চিৎকার শুনে দেখতে পেলাম সেই ভাঙা প্রাসাদের একদম মাথার ওপরে যেন কালো অন্ধকার একটা মেঘ সাদা চোখে আমাদের দিকে তাকিয়ে আছে। পেছনে লোহার দরজাটা বন্ধ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই জগৎ শুধু বিড়বিড় করে বলল, বড় কষ্ট হচ্ছে সাধু বাবা, বড় কষ্ট হচ্ছে। আমায় তাড়াতাড়ি এখান থেকে নিয়ে চলুন। সেইখান থেকে জগৎকে নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে এলাম জঙ্গলের বাইরের দিকে। সে যেই কুঁড়ে ঘরের কাছে ছিল সেখানেই তাকে নিয়ে গেলাম। কুঁড়ে ঘরের ভেতরে জগৎকে শুইয়ে রেখে বারবার ভাবতে লাগলাম এসব হচ্ছেটা কি। প্রথমত, জগতের সমস্ত কথাই যদি বিশ্বাস করি, তাহলে ওই পাঁচিলের ওপাশে ঢোকার সঙ্গে সঙ্গে তার মধ্যে একটা কিছু পরিবর্তন হয়ে গিয়েছিল। আর মাথার মধ্যে শুনতে পাওয়া সেই সাধুর কথা যদি বিশ্বাস করি, তাহলে জগৎ কোনোভাবে রাঘবের আত্মার সঙ্গে জড়িয়ে গিয়েছিল। কথাগুলো মনে করতেই রাঘব আর সাধুর কথা মাথায় এলো। সেই জমিদার বাড়ির ভিতরে ওই জায়গাতে জগৎ, অর্থাৎ তার মতো দেখতে পাওয়া আরেকজন, আমার দিকে তাকিয়ে আমায় চলে যেতে বলেছিল। অর্থাৎ সে কিন্তু আমায় দেখতে পেয়েছিল। পরদিন ভোরের দিকে জগতের যখন জ্ঞান ফিরে এলো, তখন আমি তাকে সবকিছু বললাম। জগৎ বলল, যখন এসব কিছু হয় তখন আমার কিছুই মনে থাকে না সাধু বাবা। আমি কোনো কিছুই বুঝতে পারি না। শুধু প্রথমবার ছাড়া যতবার ওখানে গিয়েছি কিছুই মনে নেই। তবে কাল যেন একবার আপনাকে দেখতে পেয়েছিলাম, তখন চিৎকার করে সাহায্যও চেয়েছিলাম, কিন্তু তারপর যে কি হলো। আমার মনে হয় ওখানে কেউ বন্দী আছে। কেউ একজন আছে যে তোমাকে ওখানে নিয়ে গিয়ে তাকে ওইখানে আটকে রাখার চেষ্টা করে। আর একমাত্র তুমিই হয়তো তাকে আটকে রাখতে পারো। আবার তুমিই হয়তো তাকে সেখান থেকে মুক্তও করতে পারো। আমার কথা শুনে অবাক হয়ে গেল জগৎ। সেদিন আর তেমন কিছু হলো না। গোটা দিনটা গ্রামের এদিকে ওদিকে ঘুরে ঘুরে আমরা কাটিয়ে দিলাম। জগৎ কিন্তু গ্রামের ভেতরে ঢুকতে চাইল না। আমি একাই গেলাম। বিকেলের দিকে জগতের সঙ্গে কুঁড়ে ঘরের কাছে ফিরে এসেছি। বারবার মন বলছিল ওখান থেকে চলে যাই, এখানে এমন কিছুই নেই। জগতের সঙ্গে থাকলে আমি শুধু শুধু সমস্যা বাড়বে আমার। সচরাচর আমার কিন্তু এমন মনে হয় না। যেখানে বিপদ, সেখানে ছুটে গিয়ে বিপদ থেকে অসহায় মানুষকে রক্ষা করতে আমি আগ্রহী হয়ে উঠি। কিন্তু জগতের ক্ষেত্রে কেন জানি এমন হচ্ছিল না। সেই দিন সন্ধ্যার সময় জগৎ গুটিসুটি মেরে কুঁড়ের ভেতরে বসে রইল। আমি তার এমন পরিবর্তন দেখে বললাম, কি হলো বলো তো জগৎ, তুমি এমনভাবে বসে আছো কেন? জগৎ ভয়ার্ত চোখে আমার দিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, কে 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 যেন আমায় ডাকছে সাধু বাবা, আমার নাম ধরে ডাকছে। ওই যে ওই যে আপনি আপনি শুনতে পাচ্ছেন না? জগতের দুটো ঠোঁট যেন থরথর করে কাঁপছে। সে দুহাতে নিজের কান চেপে ধরে চিৎকার করার চেষ্টা করছে, কিন্তু কোনো সুবিধা যেন সে ঠিক করে উঠতে পারছে না। শব্দগুলো যেন শুধু তার কান থেকেই নয়, খোলা নাক মুখ থেকেই মুখের ভেতরে ঢুকে যাচ্ছে। আমি চারপাশে তাকালাম। সন্ধে নামার সঙ্গে সঙ্গে একটু একটু করে অন্ধকার নেমে এসেছে, আর তার সঙ্গে সেই হালকা কুয়াশা। সাদা কুয়াশা ভেদ করে ভালোভাবে চারপাশে কোনো কিছু দেখা যায় না বটে, কিন্তু তবু আমি দেখতে পেলাম একটু দূরে গাছের তলায় সেই লোকটা এসে দাঁড়িয়েছে। আগের দিন যার পিছু পিছু জগৎ ওই ভাঙা মহল পর্যন্ত গিয়েছিল, সেই লোকটাকেই দেখতে পেলাম। আমি আর নিজেকে সামলাতে পারলাম না।
তখনই কুঁড়ের ভিতর থেকে বেরিয়ে দ্রুত এগিয়ে গিয়ে কুয়াশা ভেদ করে গাছের তলায় দাঁড়িয়ে থাকা সেই লোকটাকে লক্ষ্য করে বললাম, কে তুমি? কেন এমনভাবে বারবার জগতের জীবনটাকে দুর্বিষহ করে তুলছো? কি চাও তুমি? গাছের তলায় দাঁড়িয়ে থাকা কালো ছায়া কিন্তু প্রথমে কিচ্ছু বলল না। আমি আরেকটু সামনে এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে যে দৃশ্যটা দেখতে পেলাম তার জন্য কিন্তু আমি মোটেও তৈরি ছিলাম না। দেখতে পেলাম গাছের তলায় যে দাঁড়িয়ে রয়েছে তার ঘাড়ের উপরে মাথাটা নেই। রক্তাক্ত অবস্থায় যেন তার মাথাটাকে কেউ একটু আগেই কেটে নিয়ে গেছে। টপ টপ করে গড়িয়ে পড়া রক্ত তার বুকের কাছ পর্যন্ত এসে পড়েছে। কাল রাতে দেখতে পাওয়া সেই মূর্তিটা, অথচ তার ঘাড়ের উপরে মাথাটা নেই। কুয়াশা ভেদ করে দৃশ্যটা দেখার সঙ্গে সঙ্গে আমি যেন পাথরের মূর্তির মতো জমে গিয়েছি। চোখের সামনে যেন একটা ঝাপসা সাদা ভাব এসে পড়ল। আর তারপরেই দেখতে পেলাম কোথায় সেই বিভৎস মূর্তি? তার জায়গায় দাঁড়িয়ে রয়েছে একটা লোক, ঠিক অনেকটা জগতের মতো দেখতে। মাথায় লাল কাপড়, পেটানো চেহারা, তার মাংসপেশিগুলো যেন তেল লাগানো, চকচক করে উঠছে। আমায় ক্ষমা করবেন, কাল রাতেই আপনাকে অনেক কিছু বলতে পারিনি। আমার অনেক কিছু বলার আছে, অনেক কিছু বলবো, কিন্তু তার আগে ওই চার দেওয়ালের মাঝে যে শয়তান একটু একটু করে নিজের ক্ষমতা বৃদ্ধি করছে তাকে আটকানো দরকার। আর তার জন্য জগৎকে আমার প্রয়োজন। তুমি যে মানুষ নও সে কথা আমি আগেই বুঝতে পেরেছি, কিন্তু জগৎকে তোমার কি জন্য প্রয়োজন? আর ওই চার দেওয়ালের মধ্যে যে বেড়ে উঠেছে তার আসল পরিচয়টা কি? সমস্ত কিছু না জানা পর্যন্ত জগৎকে কিছুতেই আমি তোমার হাতে ছাড়তে পারবো না। দেখতে পেলাম সেই মূর্তির দুটো চোখ কখন যেন সাদা ফ্যাকাশে হয়ে এসেছে। গাছের তলায় অন্ধকারে দাঁড়িয়ে সে, অর্থাৎ রাঘব, আমায় বলতে লাগলো এক আশ্চর্য ভয়ঙ্কর কথা। এই কথা না শুনলে হয়তো জগৎকে আমি ভালোভাবে বাঁচাতে পারতাম না। তার মুখে সেই আশ্চর্য কথা শুনে আমি জগৎকে সেই রাতের জন্যে তার কাছে ওই চার দেওয়ালের মাঝে নিয়ে যাওয়ার জন্য রাজি হয়ে গেলাম। তারানাথের মুখে এমন কথা শুনে আমরা চমকে উঠলাম। কিশোরী বলল, সে কি? সেখান থেকে জগৎ মরতে মরতে ফিরে এসেছিল, সেখানে আপনি তাকে আবার নিয়ে যেতে কেন রাজি হয়ে গেলেন? তাহলে কি আপনি চাইছিলেন না যে জগৎ বাঁচুক? মানে আপনার ভাবনাটা ঠিক কী ছিল বলুন তো, আমি ঠিক বুঝতে পারলাম না। আরে অমনভাবে বলছো কেন? আগে শোনো না জগৎ কি বলেছিল। সে যে কোনো অতৃপ্ত আত্মা সেটা তো ভালোই বোঝা যাচ্ছে, কিন্তু সেই মাথা কাটা অতৃপ্ত আত্মার কাছে সেদিন রাতে আপনি কি শুনলেন? এইবার সেইটা বলুন। কিছুক্ষণ ম্লান মুখে উদাস চোখে বাইরের দিকে তাকিয়ে রইল তারানাথ। আজ অনেক বছর হয়ে গেল আমি এই জমিদার বাড়ির পাহারা দিয়ে চলেছি। শুধু দরজা তো নয়, তার সঙ্গে পাহারা দিয়ে চলেছি ওই দরজার ওপারে চার দেওয়ালের মাঝে যে শয়তান বন্দী আছে তাকে। অনেক বছর আগে জমিদার মশাইয়ের করা সামান্য ভুলের জন্য এক শয়তানের জন্ম হয়েছিল ওই চার দেওয়ালের মাঝে। সাধক কালেশ্বর সাবধান করেছিল, কিন্তু কেউ সে কথা শোনেনি। সেই রাতেই যখন শয়তানের জন্ম হয় তখন জমিদার মশাই ভেবেছিল যে সে তার পক্ষ নিয়ে বাকি জমিদারদের সঙ্গে লড়াই করে তার সাম্রাজ্য বিস্তার করবে, কিন্তু তা হয়নি। সেদিন যেই তান্ত্রিক তাকে জাগিয়ে তুলেছিল তার সামান্য ভুলের জন্য সেদিন রাতে ওই জমিদার মহলের মধ্যে থাকা সবাইকে সেই শয়তান মেরে ফেলেছিল, এমনকি জমিদার মশাইকেও পর্যন্ত। কিন্তু দরজার বাইরে থাকার জন্য আমি বেঁচে গিয়েছিলাম। আর কালেশ্বর তান্ত্রিক কিছু একটা বুঝতে পেরে আবার ফিরে এসেছিল। ফিরে এসে ওই শয়তানকে বন্দী করে ওখানে, কিন্তু শেষ মুহূর্তে কালেশ্বরকে বাঁচাতে গিয়ে আমি মারা পড়েছিলাম। তবে কালেশ্বর আমায় এক শক্তি দিয়ে রেখে গিয়েছিল, যাতে ওই শয়তানকে আমি ওইখান থেকে বাইরে কোনো দিন বেরোতে না দিই। কিন্তু সময়ের সাথে সাথে সব কিছু বদলেছে।
ওই শয়তানের ক্ষমতা এখন বেড়েছে। তাই আমার এমন কোনো এক শরীর প্রয়োজন যাকে আমি সম্পূর্ণভাবে নিজের করে পাব, আর তাকে দিয়ে ওই শয়তানকে শেষ করতে পারবো আমি। সেদিন রাতে আমি যে কালো ছায়ামূর্তিকে দেখেছিলাম সেই হলো সেই শয়তান। কিন্তু তার সঙ্গে জগতের শরীর নিয়ে তুমি লড়াই করেছিলে তাহলে? তাতে ওই শয়তানের কোনো কিছুই হবে না। ওই শয়তানের হাতেই আমার মাথা কাটা গিয়েছিল, যতক্ষণ না পর্যন্ত কোনো শরীর আমি ভালোভাবে পাবো, আর সেই শরীর আমার জন্য উপযুক্ত হবে, ততক্ষণ পর্যন্ত আমি তাকে শেষ করতে পারবো না। জগৎ যেদিন ওখানে গিয়েছিল সেদিনই আমি তাকে দেখেছিলাম, আর সেদিনই ঠিক করেছিলাম যে এই হলো আমার সেই শরীর। তারপর থেকে বারবার তাকে নিয়ে যায় ওই চার দেওয়ালের ভেতরে, কিন্তু শেষ মুহূর্তে জগৎ আমায় নিরাশ করে। তার জন্যই কোন রকমে তাকে সেখান থেকে আমি সরাতে পারলেও ওই শয়তান একটু একটু করে ক্ষমতা বৃদ্ধি করছে। যেদিন পূর্ণ শক্তি পেয়ে সে দরজার বাইরে চলে আসবে, সেদিন কিন্তু এই গ্রাম এবং আশেপাশের সব গ্রাম সবকিছু একেবারে ধ্বংস হয়ে যাবে। ওর ক্ষমতা নেহাতি কম নয়। গাছের তলায় দাঁড়িয়ে রাঘব কথাগুলো বলে চলেছিল। তার কাটা মাথাটা আমি কিন্তু দেখতে পাইনি। সেই অবস্থাতেই তার কথাগুলো শুনতে পাচ্ছিলাম। এদিকে জগৎ কুঁড়ে ঘরের মধ্যে ঘুমিয়েছিল। আমি কি করব বুঝতে পারছিলাম না। তাই বললাম, জগৎ যদি স্বইচ্ছায় তোমায় তার শরীর দেয় তাহলে তুমি আটকাতে পারবে ওই শয়তানকে, আর তারপরে সবকিছু ঠিক হয়ে যাবে, তাই তো? তাই বলেছিল ওই কালেশ্বর তান্ত্রিক আমাকে। এবার কালেশ্বরের সব কথা সত্যি হবে। মৃত্যুর পরেও কালেশ্বরের শক্তি ওই চার দেওয়ালের ভেতরে তাকে আটকে রেখেছে। কালেশ্বরের নিজের আত্মাও আছে ওখানে। সঙ্গে সঙ্গে মনে পড়ল রাতের বেলা যে সাধুর গলা আমি শুনেছিলাম, তাহলে সেই হলো সেই কালেশ্বর সাধু। তাহলে তুমি আমায় এখন কি করতে বলছো? আজকের রাতই হলো সেই রাত যেদিন চার দেওয়ালের মাঝে জমিদারের করা ভুলের জন্য ঘটেছিল এই অঘটন। আজ আমাদের কাছে সম্পূর্ণ সুযোগ আছে। কাল তোমায় আমি দেখেছিলাম, আর তাই ঠিক করেছিলাম আজ জগতের কাছে আসার আগে আমি তোমার কাছে আসব। তাই আজ তোমার কাছে এসে আমার এই কথা তোমায় জানালাম। সাধু, তুমি আমার কথা রাখো, তাহলে আমি সব কিছু ঠিক করতে পারবো। তারপর ওই মহল, ওই চার দেওয়াল, এই সব কিছু আর কখনোই সবার কাছে ভয়ঙ্কর হয়ে উঠবে না। রাঘবের শেষের কথাগুলোর মধ্যে যেন একটা আকুতি মিশেছিল। আমি কি করব সেটাই ভাবতে ভাবতে সেখান থেকে কুটিরের কাছে এগিয়ে গেলাম। দেখি জগৎ ঘরের ভেতরে সিঁটিয়ে বসে আছে, দু চোখে ভয়, দুটো হাতে তার কান চাপা দিয়ে ধরে রেখেছে। তখনও আমায় দেখতে পেয়ে সে তাড়াতাড়ি এগিয়ে এসে বলল, সাধু বাবা, ও আবার আমার কাছে এসেছে। জগৎ তোমার কাছে যে এসেছে সে নিজে এক বিদেহ আত্মা হলেও সে তোমার কোনো ক্ষতি করবে না। সে ভালো কিছু করতে চায়। এক তান্ত্রিকের ভুলে জন্ম নেওয়া এক শয়তানকে সে মুক্ত করতে চায়। তাই তোমার দেহ তার প্রয়োজন। একবার যদি তোমার দেহ তাকে তুমি প্রদান করো, তাহলে সে সবকিছুই ঠিক করে দেবে। কুঁড়ের বাইরে অন্ধকারের মধ্যে সাদা কুয়াশা ভেদ করে যেন এক প্রবল ঝড়ের সৃষ্টি হয়েছে। তখন আমি আর জগৎ সেই দিকে তাকিয়ে রইলাম। জগৎ কিছু একটা বুঝতে পেরেছিল। সে এবার সামান্য স্বাভাবিক হয়ে বলল, আপনি যখন বলছেন আমি আমার কথা রাখবো সাধু বাবা, কিন্তু আমার যদি কোনো ক্ষতি হয়ে যায়। আমার বাবা ওখানে মারা পড়েছে। বাবার মৃত্যু বাড়িতে হলেও আমি বুঝতে পেরেছি তার মৃত্যুর কারণ ওই চার দেয়ালের মধ্যেই রয়েছে। তোমার কিচ্ছু হবে না। তোমার জন্য আমি রয়েছি, তোমার জন্য কালেশ্বর রয়েছে। তাছাড়া রাঘব শুধু তোমায় কাজে লাগাতে চায়।
সে তোমার কোনো ক্ষতি করবে না। আমার কথায় জগৎ আস্তে আস্তে বাইরে এসে দাঁড়ালো। সেই ছায়াটাকে তখনও দেখতে পাচ্ছি, দূর থেকে তার কথা ভেসে আসছে। এতদিন তুমি আমায় দেখতে পেলেও আমায় বুঝতে পারোনি জগৎ, কিন্তু আজ সাধু বাবার সাহায্যে আমি তোমার কাছে এসেছি। আমি তোমায় চাই, তুমি যদি আমায় সাহায্য করতে না পারো তাহলে এই অভিশাপ কোনোদিনই কাটবে না। এবার বুঝতে পারলেন? জগৎ চুপ করে কি যেন ভাবল, তারপর দুটো হাত জড়ো করে আমার দিকে তাকিয়ে সম্মতি জানাবার সঙ্গে সঙ্গেই একটা প্রবল হাওয়ার ধাক্কা অনুভব করলাম। দেখতে পেলাম জগতের মাথা নিচু হয়ে গেছে। বুঝতে পারলাম রাঘবের সেই অশরীরী আত্মা জগতের শরীরের মধ্যে প্রবেশ করেছে। সে ধীরে ধীরে এগোতে লাগলো ওই জমিদার বাড়ির দিকে। হাতের লাঠিটা কখন যে জগতের হাতে চলে এসেছে তা বুঝতে পারিনি। হাঁটতে হাঁটতে আমরা সেই চার দেওয়ালের কাছে গিয়ে পৌঁছালাম। জগৎ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বিড়বিড় করে কি যেন বলতেই দরজাটা খুলে গেল। ততক্ষণে অন্ধকার আর কুয়াশায় চারপাশ ঢেকে এসেছে। ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে কিন্তু আবার সেই আগের মতো গুমোট পরিবেশটা মনে হলো। চারপাশে ধিকি ধিকি আগুন জ্বলছে। আশেপাশের সবকিছু আবার যেন লণ্ডভণ্ড হয়ে রয়েছে। জগৎ পায়ে পায়ে এগোতে লাগলো। আমি তার পেছনে পেছনে চলেছি। আরও খানিকটা এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এবার দেখতে পেলাম সেই দোতলা মহল। পুরোটা জুড়ে যেন আগুন জ্বলছে দাউ দাউ করে। তার মধ্যে অনেক মানুষ, নারী পুরুষ নির্বিশেষে আগুনে পুড়তে শুরু করেছে। তাদের চিৎকারে চারপাশটা ভরে উঠেছে। ঝুলন্ত মৃতদেহগুলো টপ টপ করে এসে পড়ছে নিচের দিকে। এই বীভৎস দৃশ্য চোখে দেখা সম্ভব নয়। কাঁচা মাংস পোড়া আর এক অদ্ভুত গন্ধে যেন চারপাশটা ভরে উঠেছে। তখন আরও খানিকটা সামনের দিকে এগোতেই সেই মুহূর্তেই আবার দেখতে পেলাম সেই শয়তানকে। কালকের থেকেও সেই ছায়ামূর্তি যেন আরও খানিকটা বড় হয়ে গেছে। আমাদের দেখতে পেয়ে সে চিৎকার করে বলে উঠল, আজ হলো সেই দিন যেদিন এইখানে সবাইকে মেরে আমি জেগে উঠেছিলাম। আর আজ তোকে শেষ করে আমি এখান থেকে মুক্তি পাবো। তারপর এক এক করে সবাইকে মারবো। জগৎ চিৎকার করে উঠল। সেই মৃতদেহ জেগে উঠেছে। আগুনে পুড়ে ঝলসে যাওয়া, হাত পা ভাঙা, মুখের এক পাশটা পোড়া মৃতদেহগুলো ধীরে ধীরে যেন এগোতে লাগলো এদিকে। জগৎ আরও খানিকটা এগিয়ে যেতেই কালো ছায়াটা নেমে এলো নিচের দিকে। জগৎকে লক্ষ্য করে ঝাঁপিয়ে পড়ে তার বুকের ভেতরে নিজের হাতের লম্বা লম্বা নখগুলো ঢুকিয়ে দিতে যাবে সে। এমন সময় জগৎ একপাশে সরে দাঁড়ালো। হাতের লাঠিটা মাথার উপরে তুলে নিয়ে কালো ছায়াটাকে লক্ষ্য করে একবার আঘাত করতেই সে ছিটকে সরে গেল পেছনের দিকে। আমার পেছনে আবার অনুভব করলাম সেই অস্তিত্বকে। এবার আমি কথা বললাম, আপনি যখন সবকিছুই জানতেন তাহলে এমন একটা অনর্থকে হতে দিলেন কেন? অভিতব্যে যা লেখা আছে তা তো হবেই। তা খণ্ডন করার ক্ষমতা কারোর নেই। এমনটা যে হবে তা আমি বুঝতে পেরেছিলাম বলেই সেদিন ওখান থেকে ফিরে যাই। সেখানেই ছিলাম। ওই দেখো সামনে তাকিয়ে দেখো। তার কথায় সামনে তাকিয়ে দেখলাম চারপাশের দৃশ্য পর্যায়ক্রমে বদলে গিয়েছে। জমিদার দাঁড়িয়ে রয়েছে। তাকে প্রথমে চিনতে পারিনি। তার সামনে এক সাধু মন্ত্র পড়ে চলেছে। আগুনের মধ্যে থেকে ধোঁয়া উঠে কুণ্ডলি পাকাতে পাকাতে এক কালো ছায়ার রূপ নিচ্ছে যেন। এদিকে তখন সেই মহলটা ভাঙা নয়, তার জানলার এখানে ওখানে লোকজন দাঁড়িয়ে রয়েছে। কালো ছায়াটা বড় রূপ নিতেই সেই সাধু চিৎকার করে কিছু একটা বলতে যাবে, তার আগেই জমিদারের পায়ে লেগে সামনে জ্বলতে থাকা যজ্ঞকুণ্ডের মধ্যে থেকে কি যেন একটা ছিটকে পড়ল একপাশে। আর তার থেকেই আগুন লেগে গেল। আর তাতেই সেই কালো ছায়াটা মুহূর্তের মধ্যে ছিটকে গেল একপাশে। তারপরে যা দেখতে পেলাম তা ভাষায় বর্ণনা করা যায় না। সেই কালো ছায়া প্রথমে সাধুর মাথাটা ধর থেকে এক টানে আলাদা করে ফেলল। জমিদার চিৎকার করে বলল,
এ কি অনর্থ হয়ে গেল সাধু বাবা? সাধু বাবা, আমায় বাঁচান, আমায় বাঁচান সাধু বাবা। কালো ছায়াটা জমিদারের দিকে এগিয়ে গিয়ে এক হাতে তাকে মাটি থেকে শূন্যে তুলে নিয়ে ছুঁড়ে দিল সামনের একটা গাছ লক্ষ্য করে। জমিদার বাড়ির মধ্যে এখানে ওখানে কয়েকটা বড় গাছ লাগানো ছিল। গাছের উপর জমিদারের দেহটা পড়তেই মড়মড় শব্দ হলো, আর তারপরেই দাউ দাউ করে তার শরীরটা জ্বলে উঠল। মহলের মধ্যে ততক্ষণে চিৎকার শুরু হয়ে গেছে। কোথা থেকে যে আগুন লাগলো বোঝা গেল না। দাউ দাউ করে দুটো মহল জ্বলতে শুরু করেছে। সেই সময় দরজার দিক থেকে কারা যেন এই দিকে এগিয়ে এলো। দুটো ছায়া মূর্তি, আর তারপরেই যেন সব কিছু ফাঁকা হয়ে গেল। দেখতে পেলাম মাটির উপরে পড়ে রয়েছে জগৎ। জগতের শরীরটা এখন আর তার বলে চেনা যায় না। যেন মনে হয় জগৎ নয়, রাঘব। তার শরীরের ওপরে কালো ছায়াটা বসে তার বুকের ওপরে দুটো পা রেখে দুটো হাত দিয়ে তার গলা টেপার চেষ্টা করছে। কানের কাছে সেই সাধুর গলায় শুনতে পেলাম এবার এক চঞ্চল আকুতি। এই হলো সঠিক সময় তারানাথ। এই সময়ের জন্য এতদিন ধরে ওদের অপেক্ষা করতে হয়েছে। এই মুহূর্তে এগিয়ে যাও। এগিয়ে গিয়ে ওই শয়তানকে বন্দী করো তারানাথ। ভালো করে তাকিয়ে দেখো, তোমার সামনেই পড়ে আছে একটা জিনিস। আমি সামনে তাকিয়ে সেই অন্ধকার আর কুয়াশা ঘেরা চারপাশের পরিবেশের মধ্যে দেখতে পেলাম সামনে যেটা পড়ে রয়েছে সেটা একটা লোহার ছোট্ট দণ্ড। সঙ্গে সঙ্গে সেই দণ্ডটাকে তুলে ফেললাম। তারপর কিছু বুঝে ওঠার আগেই সামনের দিকে এগিয়ে গেলাম। কালো ছায়াটা বোধহয় ব্যাপারটা বুঝতে পেরেছিল, কিন্তু সে একটা হাত তুলে আমায় থামাবার আগেই মনে মনে মাতু পাগলিকে স্মরণ করে সেই কালো ছায়াটার একেবারে কপালের মাঝখানে সেই লোহার দণ্ডটাকে গেঁথে দিলাম। তাতে যেন একটা প্রচণ্ড চিৎকার করে উঠল সে। তার গোটা শরীর থেকে অন্ধকারগুলো যেন কাদার মতো ছিটকে ছিটকে পড়তে লাগলো। জগৎ ততক্ষণে মাটির উপরে উঠে বসেছে। তার মুখ থেকে বেরিয়ে এলো রাঘবের গলা। কেন আমি আপনার জন্য অপেক্ষা করছিলাম? কালেশ্বর তান্ত্রিক আমায় বলেছিল সঠিক সময়ে আপনি আসবেন, আর তারপরে ওর 16 কলা পূর্ণ হবে সেদিন। কালো ছায়াটা কপালে সেই লোহার দণ্ডটাকে নিয়েই পিছনে সরে যেতেই রাঘব একটা অদ্ভুত কাজ করল। তার হাতের লাঠিটাকে দিয়ে সেই কালো মূর্তির গলা বরাবর একেবারে দায়ের মতো চালিয়ে দিতেই তার মাথাটা ধড় থেকে আলাদা হয়ে ছিটকে গেল। প্রচণ্ড চিৎকার করে সে কিছু একটা বলতে গেল, কিন্তু কথাটা মাঝ পথেই থেমে গেল। সঙ্গে সঙ্গে বুঝতে পারলাম পুরো মহলটা কাঁপছে, ভেঙে পড়ছে একটু একটু করে। সেই আগুনে জ্বলতে থাকা জ্বলন্ত মৃতদেহগুলো ওই ধ্বংসস্তূপের সঙ্গে হুড়মুড় করে ছড়িয়ে পড়তে লাগলো চারপাশে। হাতের উপর একটা প্রবল টান অনুভব করলাম। পেছনে তাকিয়ে দেখলাম কোথাও কেউ নেই, কিন্তু অদৃশ্য কোনো একটা হাত আমায় পেছনের দিকে টেনে নিয়ে যেতে চাইছে। আর সময় নেই, এখনই এখান থেকে বেরোতে হবে। গোটা জায়গার মন্ত্রের বাঁধন কেটে গিয়েছে। ওকে মারার সঙ্গে সঙ্গে বাঁধন কেটেছে। এক্ষুনি এখান থেকে বেরিয়ে পড়ো, এক্ষুনি এখান থেকে বেরিয়ে পড়ো। তাকিয়ে দেখলাম রাঘব কখন যেন উঠে পড়েছে। মাটির উপরে একটা কালো ছায়া তার শরীর থেকে ধীরে ধীরে বেরিয়ে যেতেই জগতের চেহারাটা বাইরে বেরিয়ে এলো। তার চোখ প্রায় বন্ধ। সে মাটির উপরে প্রায় হেলে পড়েছে। তাড়াতাড়ি এগিয়ে গেলাম তাকে তোলার জন্য, কিন্তু তুলতে পারলাম না। তার আগেই একটা গাছ ভেঙে পড়ল তার গায়ের উপরে। আমি চিৎকার করে উঠতে যাব, সেই হাতের বাঁধনটা যেন আমায় একটা হ্যাঁচকা টানে বাইরে নিয়ে গেল লোহার দরজার দিকে। লোহার দরজা, চারপাশের পাঁচিলগুলো সব ভেঙে পড়তে শুরু করেছে। কিভাবে যে সেই লোহার দরজা পেরিয়ে সেদিন বাইরে বেরিয়ে এসেছিলাম সেটা আমি ভালো করে বলতে পারি না। দুহাত তুলে জগতের জন্য চিৎকার করে বললাম, জগৎ, জগৎ, এইখানে বাইরে বেরিয়ে এসো জগৎ। জগৎ কিন্তু বাইরে বের হলো না। তার বদলে শুনতে পেলাম রাঘবের গলা। জগতের শরীরে ভর করার পরে জগতের আত্মার ক্ষমতা কমেছে, সে আর বেঁচে থাকতে পারেনি। তুমি কিছু মনে করবে না, এটাই ছিল ভবিতব্য। জগতের মৃত্যু ছিল এইখানে,
তার জন্যই তার বাবা যখন এখানে এসেছিল সে সব কিছু বুঝতে পেরেছিল। শীঘ্রই সেখান থেকে ছুটে বেরিয়ে এলাম। দু চোখের কোণ বেয়ে জল নামতে শুরু করেছিল। জগতের যে এমন কিছু একটা হতে পারে তা আমি ভাবতেও পারিনি। তারপরে একটা আশ্চর্য কথা মনে পড়ে গেল। জগতের সঙ্গে যখন সেই কুঁড়ে ঘরে ছিলাম, সে মাঝে মাঝে একটা কথা বলতো আমায়। মাঝে মাঝে একটা স্বপ্ন দেখি জানেন সাধু বাবা, একটা অনেক বড় পাঁচিল, সেই পাঁচিলের কাছে একটা বড় লোহার দরজা, আর সেই লোহার দরজার কাছে একটা লাঠি হাতে দাঁড়িয়ে আছি আমি। যেদিন জমিদার মহলের ওই 4 দেয়ালের কাছে থাকা সেই দরজার কাছে দাঁড়িয়েছিলাম, সেই প্রথম দিনেই আমি অবাক হয়ে গিয়েছিলাম। মাথার ভেতরটা যেন কেমন করে উঠল। তাহলে কি জগৎ কোনোভাবে রাঘবের জাতিস্বর? কিন্তু সেটাই বা কি করে হয়? রাঘবের মৃত্যু হলেও তার তো মুক্তি হয়নি, আর মুক্তি না হলে সেই আত্মার আবার জন্ম হবে কি করে? জঙ্গলের মধ্যে ফিরতে ফিরতে প্রশ্নের উত্তর যেন আমার কানে কানে সেই কালেশ্বর সাধুর গলায় শুনতে পেলাম। রাঘবের আত্মা এখানে থাকলেও তার মাথা ওই শয়তানের হাতে কাটা গিয়েছিল। রাঘবের আত্মার একটা অংশ আবার জন্ম নিয়েছিল তারানাথ। সে কথা রাঘবকে কিংবা তোমায় আগে বললে হয়তো এই সব কিছু হতো না। একটানা এতক্ষণ কথা বলে তারানাথ চুপ করে রইল কিছুক্ষণ। আমি ধীর কণ্ঠে বললাম, তারপর কি হলো? জগৎকে আর আপনি কখনো দেখেননি? পরদিন সকালে সেই জঙ্গলে ঢুকে এক আশ্চর্য দৃশ্য দেখতে পেয়েছিলাম। সেই লোহার দরজা যেখানে ছিল, যেখানে সেই 4 দেওয়াল এবং দোতলা মহল ছিল, সেখানে কিছুই নেই। পুরো জায়গাটা ফাঁকা, যেন এক রাত্রের মধ্যে আগুনে পুড়ে পুরো জায়গাটা কালো হয়ে গেছে। তবে সেই কালো হয়ে থাকা জায়গার মধ্যে ঘুরতে ঘুরতে একটা জিনিস আমি দেখতে পেয়েছিলাম। একটা গাছের তলায় পড়েছিল একটা লাঠি। লাঠিটা আগুনে পুড়ে গিয়েছে, কিন্তু তবুও যেন চেনা যায়। এই লাঠি আমি রাঘবের কাছে দেখেছিলাম। সত্যি বলতে পুরো ঘটনার কোনো ব্যাখ্যা আমার কাছে নেই, তবে মনে হয় কোনোভাবে রাঘবের সঙ্গে জগতের একটা যোগাযোগ ছিল, জন্ম জন্মান্তরের যোগাযোগ। তার জন্যই এত মানুষ থাকতেও রাঘব জগৎকেই বেছে নিয়েছিল। আর সেই মুহূর্তে যদি জগৎ রাজি না হয়, তাই সে কথা সে আমায় বলতে পারেনি। তবে কালেশ্বর সাধুর কথায় মনে পড়েছিল, ভবিতব্য বলে যদি কিছু থাকে তাহলে তাকে খণ্ডন করা যায় না। আমরা তো সেই ভবিতব্যের হাতের পুতুল মাত্র, কি বলো? আমরা উঠে পড়লাম। বৃষ্টি কমে এসেছে, আর দেরি করা যাবে না। আজ তারানাথের মুখে যে কথা শুনতে পেলাম, এমন কথা এর আগে কখনো শুনেছি বলে মনে হয় না। শুনছিলেন সুকান্ত দাসের কলমে রাঘবের লাঠি। তারানাথ তান্ত্রিকের চরিত্রে অমিত, বিভিন্ন চরিত্রে রিতম, সৌম্যজিৎ, সুজন, জ্যোতির্ময়, প্রণীত এবং সৌরভ। সমগ্র গল্পের কণ্ঠাভিনয় নির্মাণ করেছে ঋতুরা স্টুডিও। সমগ্র গল্পের কণ্ঠ সম্পাদনা, ধ্বনি সম্পাদনা এবং আবহ সম্পাদনা করেছে 62 APS স্টুডিও। গল্প শুনে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন। আর অবশ্যই গল্প শুনে আপনার কেমন লাগলো, আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তাহলে আগামী সপ্তাহে আবারও এক রোমাঞ্চকর তারানাথ তান্ত্রিকের গল্প নিয়ে হাজির হব আমরা। ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড।